ভারত সরকারের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা হলো ইম্পর্টেন্ট। এখানে আলাদা করে প্রাদেশিক একটা সরকারের সাথে আমাদের কোনো কিছু নীতি নির্ধারণী পর্যায়ে চেঞ্জ হওয়ার কথা না। নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কী সম্পর্ক রাখবেন, এরা শুভেন্দু বা এরা কোনো ইম্পর্টেন্ট ম্যাটার না। যে শূন্যকে 20 বানানো হয়েছে বা 20কে শূন্য করা হয়েছে এরকম হয় না এই কমিটিতে। ওই নীলক্ষেতের ভিপি হয়ে আর নীলক্ষেতের মেয়র হয়ে যাবে সেই সুযোগ আর নাই। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন নির্বাচনের আগে, 91 সালে নির্বাচনের আগে, যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো আমাদের হাতে স্বাধীনতার পতাকার এইটারই ধারণ করে আমাদের নেতা তারেক রহমান এবার স্লোগানই ছিল সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশকে যখন আপনি হৃদয়ে ধারণ করবেন, আমাদের দেশের বাইরে কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। এখন ইন্ডিয়া যদি আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায় দেয় তাহলে অবশ্যই আমাদের নেতা তারেক রহমান সবার আগে বন্ধুত্বের হাত বাড়ায় দিবেন। এবং এরা মমতা দিদি থেকে শুরু করে তারপরে হচ্ছে নরেন্দ্র মোদী, এরা সবাই কিন্তু প্রথমেই কনগ্রাচুলেট করেছেন আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে। তো সেই জায়গায় তারা বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখবে না তারা প্রভুত্ব সুলভ আচরণ রাখবে, এটা তাদের আচরণের উপর ডিপেন্ড করে আমাদের সেই আচরণটা বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। কারণ আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, তারা যদি আমাদেরকে প্রদেশ মনে করে এই জায়গায় হলো সমস্যা। আমরা কখনোই কারো প্রদেশ না, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। প্রত্যেকটা নাগরিক চায় বাংলাদেশের বাইরে যাতে তার বন্ধু রাষ্ট্র থাকে, তার যাতে কোনো প্রভু রাষ্ট্র না থাকে। সেটাই আমাদের এই মূল মন্ত্র ছিল। এই 71 সালের যুদ্ধ, তারপরে এবার 24-এর গণ অভ্যুত্থান, সব জায়গার মূল মন্ত্রই ছিল যে বাংলাদেশকে সবার আগে হৃদয়ে ধারণ করতে হবে, এটা যে পরিসরেই হোক। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব হয়, মানে আমাদের প্রদেশের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব না। ভারত সরকারের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা হলো ইম্পর্টেন্ট। এখানে আলাদা করে প্রাদেশিক একটা সরকারের সাথে আমাদের কোনো কিছু নীতি নির্ধারণী পর্যায়ে চেঞ্জ হওয়ার কথা না। কারণ এখানে একটা প্রদেশ, ভারতে অনেকগুলো প্রদেশ আছে। আজকে তো 5টা প্রদেশে ইলেকশন হচ্ছে, বা মানে ইলেকশনের রেজাল্ট হয় 5টা প্রদেশে। এর মধ্যে দেখা গেছে অনেকেই, যেমন আসামে বিজেপি আগায় আছে, বা বাকি হচ্ছে বিজয় থালাপতি তামিলনাড়ুতে আগায় আছে, অনেকেই তো আসতেছে। এখন সেটা ডিপেন্ড করবে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কী সম্পর্ক রাখবেন। এরা শুভেন্দু বা এরা কোনো ইম্পর্টেন্ট ম্যাটার না, কারণ এটা একটা প্রদেশ, প্রদেশের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্কের কোনো বিষয় নেই। তারা এগুলা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা আসলে এনজিওর যে প্যাটার্ন থাকে, তারা আসলে ছোট ছোট এনজিও আপনি বলতে পারেন। যে আপনার হচ্ছে আমাদের একটা ওয়ার্ডের যে পরিমাণ নেতাকর্মী আছে, তাদের প্রকাশ্য রাজনীতি করা এই পরিমাণ নেতাকর্মী নাই, প্রকাশ্য। আর আমাদের হচ্ছে একটা ওয়ার্ডের এত মানুষজন রাজনীতি করছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, প্রত্যেককে তো আর প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো সম্ভব না। প্রত্যেকটা সংগঠনে, যেমন আমাদের মহানগরগুলোতে অনেকেই আছে যোগ্য প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো, কিন্তু সবাই তো প্রেসিডেন্ট সেক্রেটারি হবে না। একটা সময় একটা জেনারেশনে যখন রাজনীতি করে, একটা মহানগরে প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি থাকে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো যোগ্য, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি হয় মাত্র 2 জন। তো সেই জায়গায় বাকিদের মধ্যে একটু ক্ষোভ থাকবে। তবে এই আমরা যে বর্তমানে সরকারি দলে এসে যে কমিটি দেওয়া হয়েছে, আপনি খেয়াল মনে আছে কিনা আপনাদের, যে 736 সদস্যের কমিটি ছিল আমাদের সেন্ট্রাল ছাত্র দলের, রাজীব ভাই আকরাম ভাইয়ের সময়। আমিও ওই কমিটিতে একজন কর্মী ছিলাম। তো সেই কমিটির সময়ও কিন্তু দেখা গেছে যে অনেক দিন কমিটি হয় নাই। কমিটি না হওয়ার কারণে এই মানুষগুলো জমে গেছে। তো এই জন্য দেখা গেছে আমিও ইউনিট কমিটি পাই নাই। তারপরে সেন্ট্রালে আমাকে মূল্যায়ন করা হয়েছে। তো সেরকম অনেককে সেন্ট্রালে দেখা গেল যে তখন মূল্যায়ন করার যখন সুযোগ হয় নাই, তাদেরকে অনেকে মহানগরে, থানাতে অনেকটা মূল্যায়ন করার সুযোগ হয় নাই, কলেজে মূল্যায়ন করার সুযোগ হয় নাই। তারা কই যাবে রে ভাই? একটা মানুষের তো স্বপ্ন থাকে। আপনি যেমন আপনার যারা ফ্যামিলি ম্যান, তারা ফ্যামিলি যেভাবে সময় দেয়, একটা মানুষ যখন রাজনীতিতে সময় দেয়, তার কিন্তু সব কিছু মানসিক জায়গা হচ্ছে রাজনীতি, মানসিক প্রশান্তির জায়গা তার রাজনীতি। তার ফ্যামিলিও জিজ্ঞেস করে, তুই এত বছর রাজনীতি করলি, তুই কি পাইলি? তো সেই জায়গায় তখন সে বলতে পারে বাসায় যে হ্যাঁ, আমি আজকে এই একটা পদ পাইছি, মহানগরে একটা পদ পাইছি। তার বাসায়ও পরিবারের কাছে মুখ রক্ষা হয়। এখন আপনার কমিটির তো এই প্যাটার্নটা আপনি সংখ্যা দিয়ে বিবেচনা করা যাবে না। আপনার বিবেচনা করতে হবে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা রাজপথে ছিল কিনা, এই 24-এর গণ অভ্যুত্থানে তারা রাজপথে ছিল কিনা, আপনি সেটা নিয়ে ডিবেট করতে পারেন, বার্গেনিং করতে পারেন। আর যারা এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্য আছে। কারণ তারা নিজেরা গুপ্তভাবে সংগঠন করে, তারা তো কোনো আদর্শ সংগঠন না। যদি একটা আদর্শ সংগঠন আমাদের যৌক্তিক সমালোচনা করত, তাহলে বোঝা যেত যে আসলেই কোনো কিছু অন্যায় হয়েছে। কিন্তু এই জায়গায় একজনও বলতে পারে নাই যে 24-এর গণ অভ্যুত্থানে ইনঅ্যাক্টিভ ছিল, রাজপথে ছিল না, এরকম কাউকে আমরা পদায়িত করছি, এরকম কেউ কোনো দৃষ্টান্ত দেখাইতে পারবে না। তো এজন্য হয়েছে যে আমরা যাদেরকে মূল্যায়ন করা হয়েছে, তারাই মাঝের সময়টা অ্যাক্টিভ ছিল, রাজপথে ছিল, এবং তাদের সকল মানে তাদের জীবন যৌবন তার রাজপথে দিয়ে দিয়েছে, এদেরকে মূল্যায়ন করা হয়েছে। গুপ্ত শিবির তো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেছে। তো আমাদের এই জায়গাও এটাও কিন্তু একটা ভালো বিষয় যে আপনার যদি মনে হয় পদ পদবি ছাড়া আমার জীবন
মানে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই পদ পদবি যদি একটা মানুষের মূল উপজীব্য হয়, আমাদের অনেক সিনিয়র নেতারা আছেন, অনেকে কিন্তু এমপি নমিনেশন পান নাই, অনেকে আছেন মন্ত্রী হন নাই, অনেকে আছে কিন্তু দলের প্রতি লয়াল ছিলেন। এদের হলো মূল বিষয় যে আপনি অল্পতেই আপনার এই ধৈর্য ধারণ করতে আপনার অসুবিধাটা কী? রাজপথ তো সবাইকে মূল্যায়িত করবে। আমি নিজে ধরেন আমার সেন্ট্রাল কমিটিতে 10 বছর হয়ে গেছে, আমি 4টা সেন্ট্রাল কমিটিতে ছিলাম। তো আমি নিজেও তো অধৈর্য না রে ভাই। আমার যখন সময় আসবে, আমার নেতা তারেক রহমান যখন আমাকে যোগ্য মনে করবেন, যে জায়গায় যোগ্য মনে করবে সেই জায়গায় আমি পদায়িত হব। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, বিন্দুমাত্র ক্ষোভ নাই, কোনো কিছু নাই। তো আমাদের বাকি যারা সহযোদ্ধা, সত্যিকার অর্থেই যারা দলকে ধারণ করে, ম্যাডামকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করে এবং তারেক রহমানকে ধারণ করে এবং বিশ্বাস করে তারেক রহমানের দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব, বিএনপির উন্নয়ন সম্ভব, এরকম বিশ্বাসী যারা, এরা কখনো এই ধরনের স্লোগান দিতে পারে না। এরা কখনো কোনো কিছু মন খারাপ এই জিনিসগুলো বলতে পারবে না। কারণ কি, আপনার ফ্যামিলিতে ধরেন বাবা মার একটা লিমিটেশন থাকে। তো বাবা মা আপনাকে কতটুকু দিবে, আপনি সন্তুষ্ট থাকবেন না আপনি বাবা মার সাথে ঝগড়া করবেন? বিষয়টা হলো এইটা। তো এখন অনেকে আছে এরকম অস্থির প্রকৃতির, অনেকে আছে 100 ডিগ্রি জ্বরে কাবু হয়ে যায়, অস্থির হয়ে যায়, আর অনেকে আছে 103-4 ডিগ্রি জ্বর নিয়েও ঘোরাফেরা করতেছে। দেন ডিপেন্ড করে যে ব্যক্তিটাকে, এবং ব্যক্তির উপর ডিপেন্ড করে যে আসলে তার চাহিদা কতটুকু। একটা মানুষের পদ পদবি যদি জীবনের সব হয় তাহলে এই জায়গায় সমস্যা। তো এই জন্য এটা বিবেচনা করতে হবে। অবশ্যই অবমূল্যায়ন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা হয়তো বা এই জায়গায় 19-20 হয়েছে, কিন্তু এমন হয় নাই যে শূন্যকে 20 বানানো হয়েছে বা 20কে শূন্য করা হয়েছে, এরকম হয় নাই এই কমিটিতে। কি যে এটা নিয়ে একটা থিসিস করা দরকার, গবেষণা করা দরকার। মানে বিশ্বের অনেক বড় বড় অক্সফোর্ড, ক্যামব্রিজ, এরাও গবেষণা, হার্ভার্ড, এদের গবেষণা করতে পারে যে আসলে গুপ্ত কোথায় কোথায় পেনিট্রেট করে গেছে। কারণ এই ছোট বিষয় মানে এই সেন্সে বললাম, অনেকের মনের মানসিক প্রশান্তির জন্য পথটা খুব জরুরি, কারণ আপনার অ্যাপ্রিসিয়েশন থাকে। কিন্তু আপনি দেখা গেল যখন আন্দোলন সংগ্রামে অনেকেই আছে যাদের নীরব ভূমিকা ছিল, অথবা যারা কাজ করছে যে আপনার শুধু নেতা জানে, যার কাছে আপনি রিপোর্ট করেছেন উনি জানে আপনার ভূমিকাগুলা, বাকিরা অনেকে হয়তো বা জানবে না। এমন কিছু আনঅফিসিয়াল অনেক বিষয় থাকে। আন্দোলন সংগ্রামের সময় দেখেন আপনি, বিপ্লবের সময় লাঠি হাতে যে মানে ধাওয়া দিয়েছে পুলিশকে, সেটা কিন্তু হয়ে গেছে তখন বিপ্লবী ভূমিকা। কিন্তু এটা কিন্তু অন্য সময়, কিন্তু স্বাভাবিক সময় একটা লাঠি নিয়ে ধাওয়া দিলে এটা কিন্তু বিপ্লব না। তো বুঝতে হবে কোনো দেশের গালি কোনো দেশের বুলি, তো সেটা আপনাকে মনে রাখতে হবে যে কোনো জায়গায় এক সময় হলো কি যেটা বুলি থাকবে, পরে আবার ওইটাই গালি হয়ে যেতে পারে। তো এই জন্য বিষয়গুলো কোনো গ্রহণযোগ্য না। আর এই গুপ্ত নিয়ে আসলে এটা তো বাংলাদেশের হট টপিক, সারা ওয়ার্ল্ডের মনে হয় হট টপিক। এখন বাকিরা অনেকে তো মনে করে যে কারোর সাথে ফ্রেন্ডশিপ করতেছি, সে আসলে কি গুপ্ত কি না এটা আমরা জানি না। অনেকে আছে অ্যাফেয়ার করলেও তখন জানে না যে আমি গুপ্তর সাথে অ্যাফেয়ার করতেন, বিয়ে করলে কি করবে সেটা ছাড়ার সুযোগ নাই। তো এই জন্য তখন এই ঘটনাগুলো ঘটে যায়, তাদের জন্য আমাদের মায়া হয় যে তখন কি করবে। অনেকে বলে নীল ক্ষেতের ভিপি, এখন নীল ক্ষেতের আবার মেয়র হয় কিনা আমি জানি না। তো নীল ক্ষেতের মেয়র হইলে ওই জায়গায় তো আসলে করার কিছু নাই। তারা যেইভাবে জিনিসগুলোকে নিয়ে যায়, এইভাবে তো আসলে আগেকার মতো যে আনন্দে নিজেদের ভিসি হবে, নিজেদের নির্বাচন কমিশনার হবে, এই সুযোগ আর নাই। তো এখন হচ্ছে বাংলাদেশে সবসময় ফেয়ার ইলেকশন হবে, তারা মনে করার কোনো কারণ নাই ওই নীল ক্ষেতের ভিপি হয়ে আর নীল ক্ষেতের মেয়র হয়ে যাবে, সেই সুযোগ আর নাই। আর তারা নিজেরাই ঠিক করুক, তারা নাকি এলাই হয়েছে, একজন আরেকজনের কথা জানে না, যে তারা নাকি নিজেরা বন্ধুত্ব পাচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুর খবর জানে না। যে আসিফ মাহমুদ সজীব ভাই ঘোষণা করছে মেয়র হবে, এখন এরা সাদিককে আমি ঘোষণা করে দিয়ে জামাত। তো এরা নিজেরা আগে বনিবনা করুক, তেল আর জল যেমন কখনো এক হয় না, তো এরকম হয়ে গেছে জামাত আর এনসিপির অবস্থা হয়েছে এই। তারা নিজেরা মিলমিশ করে জোর করে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু মনে হয় তারা কোনো সময় এক সূত্রে আর গাঁথার সুযোগটা কম, বা তাদের এই সুযোগটা নাই, আমাদের কাছে এটাই মনে হচ্ছে। আর হলো সাদিক কায়েমরা আসতেছে রাজনীতি, অবশ্যই এগুলো অ্যাপ্রিসিয়েট করা দরকার। কিন্তু আপনার বুঝতে হবে যে এই গুপ্তভাবে ছাত্রলীগ করে যে আপনার ভিপি হয়েছে, যে সেটা হইলো কি মানুষজন এখনো বিতর্কিত মনে করতেছে এই ভিপিটাকে, আদর্শ মনে করতেছে না এই নির্বাচনটাকে। তো সেরকম আবার কোনো জোচ্চুরি করে আর মেয়র হওয়ার সুযোগ বাংলাদেশে আর অন্তত নাই।